এই হইলো পড়াশোনার অবস্থা। স্ট্যান্ডার্ড এরর পড়ি নাই? Yes, sir. স্ট্যান্ডার্ড এরর পড়ি নাই? Standard error, central limit theorem, sampling distribution. এই টপিক ছিল। হ্যাঁ, ওকে। আজকে সেই লেকচারটা আমরা একবার দেখবো। গতবার তো আমি ইনটিউটিভলি জিনিসটা বুঝাই দিয়েছি, এবার আমরা পড়বো কোথা থেকে। ছিল না মানে কি? হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি টেক্সট দিয়ে স্যারকে যে তুই বের হয়ে নিয়ে যাচ্ছিস। গেছে তাইলে? টেক্সট দিচ্ছি, ঠিক আছে, যে তুই বের হইতেছিস। এই শালা। ঠিক আছে। স্যারকে জানাতে হবে না যে স্যার বের হয়ে গেছে, আপনি ক্লাসটা নিয়েন না। আমরা গ্রামের বাড়ি যাবা কবে? কারো গ্রামের বাড়ি নাই, সবাই ঢাকাইয়া? স্যার যাবো 23 তারিখে। ওটা চা করতে দেয়। আমি স্লাইড শো করি, তোমরা বলো স্লাইড গুলা কিসের, মানে এই কনসেপ্ট পড়ানো হচ্ছে। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন জিনিসটা কি একবার বলো তো শুনি, আমার মনে পড়তেছে না। বলো কে একজন স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কি জানে? বলো। তার স্যাম্পল ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে একটা পপুলেশন থাকবে, ওইখান থেকে আমরা বারবার হচ্ছে গিয়ে স্যাম্পল নিতে থাকবো। বারবার স্যাম্পল নেওয়ার পর আমরা হচ্ছে গিয়ে যে ভ্যালু, যে মিন অ্যাভারেজটা পাবো, সেটা যখন আমরা প্লট করব সেটাই হচ্ছে স্যাম্পল ডিস্ট্রিবিউশন। মোটেও স্যাম্পল ডিস্ট্রিবিউশন সেটা না। আরেকজন বলো। সে সবই ঠিক বলছে, একটা জিনিস ভুল বলছে। কি ভুল বলছে? সে বলছে স্যাম্পল ডিস্ট্রিবিউশন, শব্দটা কি স্যাম্পল ডিস্ট্রিবিউশন? স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন হবে। শব্দটার নাম হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। বুঝলেন? যিনি অ্যান্সার দিয়েছেন, কে অ্যান্সার দিয়েছিল? হ্যাঁ ঠিক আছে, আজকে মোটামুটি আপনাদের মার্কস কাটার দিন। 3.5 এর উপর যাদের সিজিপিএ, তারা যদি অ্যান্সার না করেন, প্রত্যেকের আমি একটা এক করে মাইনাস করা শুরু করবে। ওকে। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন পারা গেল। মিন অফ দ্য মিন জিনিসটা কি? হোয়াট ইজ মিন অফ দ্য মিন? হোয়াট ইজ, বলেন স্যার। এই যে আমরা যখন স্যার বারবার হচ্ছে স্যার স্যাম্পল কালেক্ট করি, র্যান্ডম স্যাম্পল, তখন স্যার ওইটা থেকে ফার্স্টে যদি আমরা একটা স্যাম্পল থেকে মানে ডেটা থেকে স্যাম্পল নেই, ওইটার স্যার আমরা মিন বের করি, এরকম করে অনেকগুলো স্যাম্পল থেকে যখন আমরা মিন বের করি স্যার, তখন ওই মানে অনেকগুলো স্যাম্পল, অনেকগুলো মিনকে স্যার আমরা আবার যখন মিন করি, তখন যে একটা ফাইনাল মিনটা আমরা পাই, ওইটাকে বলা হয় স্যার মিন অফ দ্য মিন। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মিন কি আমরা কি মিন বলবো না মিন অফ দ্য মিন বলবো? স্যার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে, হ্যাঁ, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন যদি একটা ডিস্ট্রিবিউশন হয়, তারও একটা মিন আছে। জি স্যার। সেই মিনকে কি বলবো? আব্দুল খালেক, মিউট ইয়োরসেলফ ব্রাদার। আব্দুল খালেক, ওকে মিউট করেছি। আচ্ছা, সেটাকে আমরা কি বলবো? আকাশ বলেন। স্যাম্পলিং এর ডিস্ট্রিবিউশনের মিনকে আমরা কি বলবো? স্যার মিন অফ দ্য মিন। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড এরর, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে কি বলবো? স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে কি বলবো? স্ট্যান্ডার্ড এরর। স্ট্যান্ডার্ড এরর আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি একই জিনিস?
স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মিন অফ দ্য মিন হচ্ছে হলো স্ট্যান্ডার্ড এরর। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মিন অফ দ্য মিন হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। ও মাই গড, না এরকম কিছু না। আচ্ছা শুধু বলেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং স্ট্যান্ডার্ড এরর এই দুইটা কি একই জিনিস কিনা? খুবই ক্রিটিক্যাল কোশ্চেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং স্ট্যান্ডার্ড এরর দুইটা কি একই জিনিস কিনা? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে নর্মাল যে ডাটাগুলো আমরা পাই সেটার হচ্ছে ডেভিয়েশন গুলা যেটা সেটা, আর আই থিঙ্ক স্ট্যান্ডার্ড এরর হচ্ছে স্যাম্পল মিন গুলার যে স্প্রেডটা সেটা। পার্থক্য কোথায়? স্ট্যান্ডার্ড এররের ডিস্ট্রিবিউশনও তো একটা ডিস্ট্রিবিউশনই, মানে সরি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনও তো একটা ডিস্ট্রিবিউশনই। এর থেকে আলাদা করে স্ট্যান্ডার্ড এরর কেন বলা হচ্ছে? স্যার স্ট্যান্ডার্ড এররটা স্যার আমরা পপুলেশনের প্যারামিটার থেকে কতটুকু ভেরিয়েশন হচ্ছে বা কতটুকু ডেভিয়েশন হচ্ছে এটা বোঝাচ্ছে। ওকে, আর একটা ক্রিটিক্যাল জিনিস হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফিক্স, স্ট্যান্ডার্ড এরর ফিক্স না। স্ট্যান্ডার্ড এরর ফিক্স না, কারণ হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে স্যাম্পলের নাম্বার বাড়াইলে পরে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে যদি আমি স্যাম্পলের নাম্বার বাড়াবো এটা কি ধরনের কার্ভ দিবে, কত ভালো কার্ভ দিবে, কোন ধরনের ডিস্ট্রিবিউশন দিবে? সেন্ট্রাল লিমিট থিওরেমটা কে বলতে পারবেন? স্যার সেন্ট্রাল লিমিট থিওরাম হচ্ছে যত বেশি আমরা স্যাম্পলস নিব তত হচ্ছে এটা বেল কার্ভ হবে। বেল কার্ভ হবে। বেল কার্ভ হবে মানে কি? আমি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা বেল কার্ভের মতো পাচ্ছি, তাই না? স্যাম্পল স্যার। নিয়ে ডিস্ট্রিবিউশন করতেছি মানে তো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করতেছি, এটাই তো? একটু কি ঠিক আছে? জি স্যার। এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে স্যাম্পলের মান যত বাড়াবো সেটা তো কিরকম ডিস্ট্রিবিউশনের মতো হবে? বেল স্যার। মানে নরমাল বেল কার্ভ বা নরমাল ডিস্ট্রিবিউশনের মতো। তার মানে হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনের মতো যত হবে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বাড়বে না কমবে? স্যার যত নর্মাল হবে তত কমবে। কমবে। তার মানে এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে স্যাম্পলের উপর ডিপেন্ড করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাড়তে পারে বা কমতে পারে, তাই এটাকে স্ট্যান্ডার্ড এরর বলা হয়। ঠিক আছে, আমি যত স্যাম্পলের সাইজ বাড়াবো তত স্ট্যান্ডার্ড এরর তত কি কমবে। বুঝা গেছে? এটা ফিক্স কিছু না, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর এ পার্টিকুলার স্যাম্পল ইজ ফিক্সড। এই যে যেমন ধরেন এই যে এখানে প্রথমে স্যাম্পল সাইজ ছিল কম, স্কিউড, পরে আরো কিছু নিলাম তাও কিছুটা স্কিউড, আরো স্যাম্পল বাড়ালাম মোটামুটি নর্মাল, ঠিক আছে, অলমোস্ট নর্মাল, আরো নিলাম একেবারেই নর্মাল ডিস্ট্রিবিউশন হয়ে গেল। ঠিক আছে, যত বেশি স্যাম্পল সাইজ বাড়াবো তত বেশি ডিস্ট্রিবিউশনটা কিসের মতো হবে? নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো হবে। এই জন্য এটাকে বলা হয় সেন্ট্রাল লিমিট থিওরেম। ওকে, বুঝা গেছে? বুঝেন নাই? আচ্ছা, বুঝতে ভালো না, বুঝতে আরো খারাপ। ওকে, আচ্ছা এই অঙ্কটা করতে পারি কিনা একটু দেখি তো। A researcher studies public support for SAARC economic integration across South Asia. The true population mean support is 64% with a standard deviation of 12%. A random sample of 144 citizens is surveyed. Find the probability that the sample mean falls between 62% and 66%. ঠিক আছে? ওকে, তাহলে আমার মিউ দেওয়া আছে কত? 64%, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 12%। তাহলে এটা আমি ক্যালকুলেট কিভাবে করব? আপনি স্ট্যান্ডার্ড এরর ক্যালকুলেট করেন। স্ট্যান্ডার্ড এরর ক্যালকুলেট করা মানে কি? স্ট্যান্ডার্ড এরর কিভাবে ক্যালকুলেট করে? স্ট্যান্ডার্ড এররের ফর্মুলা কি? স্যার সিগমা বাই রুট এন। সিগমা বাই রুট এন। সিগমার মান কত? 12, রুট আর এন এর মান কত? 12, সরি 144, কিন্তু এটা রুট ওভার আকারে আছে। তাহলে কত হইলো? রুট ওভার 144 মানে কি? স্যার 12 12। হ্যাঁ, তো 12 বাই 12 কত হয়? 1 1 হয়, তাই তো? হলো 1 হলো? জি স্যার।
এখন কি করতে হবে? স্যার হুম, স্যার এখানে মিউ এর ভ্যালুটা তো পার্সেন্টেজে দেওয়া আছে, পার্সেন্টেজে দেওয়া থাকলে কি স্যার মানে এটাকে কি কনভার্ট করতে হবে বা কিছু? বিয়ের ভ্যালু যদি পার্সেন্টেজে দেওয়া থাকে, আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে তো পার্সেন্টেজেই দেওয়া আছে, সমস্যা কি? মানে স্যার এভাবেই থাকবে আর কি, সেটা বলুন। থাকবে, সমস্যা নেই। আপনার মনে হয় একটা ফর্মুলা শিখে নেয়, আপনাকে ওদিন গতকাল একটা ফর্মুলা যে বলছিলাম ওটা কি শিখছিলেন? এক্স বার প্লাস মাইনাস জেড, এক্স বার প্লাস মাইনাস জেড ইন্টু স্ট্যান্ডার্ড এরর, এই ফর্মুলাটা কি দেখাইছিলাম গতকাল আমি? না স্যার। এখন এটা করতে হবে। আচ্ছা, ওটা দেওয়া নাই। এটা হচ্ছে কি, এই অঙ্কটা বুঝতে হলে যে কাজটা করা লাগবে, আপনাদের জেড টেবিল শিখতে হবে। জেড টেবিল এবং টি টেবিল এগুলো অনলাইন ক্লাসে পড়ানো সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে যে এখানে ওই যে দেখেন দেওয়া দেওয়া আছে -2 আর +2, z1 সমান 62 - 64 ডিভাইডেড বাই 1, z2 এর মান মানে যাই হোক -2 আর +2 হয়েছে। তো z এর মান -2 আর +2 এর মাঝখানে আছে, এই ভ্যালুটার মান হচ্ছে 0.9544। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য স্যাম্পল মিন ফলস বিটুইন 62% and 66%। প্রবাবিলিটি ভ্যালু বের করতে হবে দুইটা স্কোর দেখে, -2 এবং +2 এর মাঝখানে থাকবে এরকম একটা ভ্যালু বের করতে হবে। ওইটার জন্য আপনার জেড টেবিল লাগবে। জেড টেবিলে খুঁজে বের করতে হয় যে কিভাবে কি করা লাগে। সো এই অঙ্ক করে লাভ নাই, অঙ্ক দেওয়া যাবে না, হাতে কলমে শিখাইতে হবে, অনলাইন ক্লাসে চলবে না। তো যাই হোক, but আমাকে একটু মনে করাই দিন, আমি একটু দেখাবো এটা কিভাবে অঙ্কটা করতে হয়। এই যে হচ্ছে সেই ফর্মুলা, সেন্ট্রাল লিমিট থিওরেম সমান x বার প্লাস মাইনাস জেড ইনটু স্ট্যান্ডার্ড এরর, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা এখন আমরা একটু দেখি তো। এ কনফিডেন্স ইন্টারভাল গিভস এ রেঞ্জ অফ প্লজিবল ভ্যালুস ফর দ্য পপুলেশন প্যারামিটার বেসড অন দ্য স্যাম্পল স্ট্যাটিস্টিক। ওকে, জানি a 95% confidence interval means if we repeated the study 100 times, about 95 of those confidence intervals would capture the true population mean mu. What does that mean? Confidence interval জিনিসটা কি? আমরা যখন কোনো কিছু এস্টিমেট করতে চাই দুইভাবে এস্টিমেট করি, একটাকে বলা হয় পয়েন্ট এস্টিমেট আর একটাকে বলা হয় ইন্টারভাল এস্টিমেট। একটাকে বলা হয় পয়েন্ট এস্টিমেট আর একটা হচ্ছে ইন্টারভাল এস্টিমেট। পয়েন্ট এস্টিমেট কি? পয়েন্ট এস্টিমেট হচ্ছে যে আমার স্যাম্পলের মিন হচ্ছে 72, তাহলে আমি ধরে নিচ্ছি পপুলেশন, আমি ধরে নিব যে পপুলেশনের মিন হচ্ছে 72, এটা পয়েন্ট এস্টিমেট, এটা পয়েন্ট টু পয়েন্ট। আর আরেকটা হচ্ছে ইন্টারভাল এস্টিমেট, সেটা হচ্ছে যে এরকম যে আমার স্যাম্পলের মিন হচ্ছে 72, কিন্তু এক্স্যাক্টলি আমার পপুলেশনের মিনটা হয়তো 72 না, কিন্তু 72 এর আশেপাশে আছে। কত আশেপাশে আছে? আমি ডান দিকে একটা রেঞ্জ বের করি আর বাম দিকে আরেকটা রেঞ্জ বের করি, ঠিক আছে? ডান দিকে রেঞ্জকে বলা হয় আপার লিমিট আর বাম দিকে লোয়ারকে বলা হয় লোয়ার লিমিট। হ্যাঁ, একটাকে বলা হয় ইউসিএল আর একটাকে বলা হয় এলসিএল, আপার ক্লাস লিমিট আর লোয়ার ক্লাস লিমিট, ঠিক আছে? আপার ক্লাস লিমিট এবং লোয়ার ক্লাস লিমিট বের করে আমরা যে এস্টিমেশন বের করি সেটাকে বলা হয় ইন্টারভাল এস্টিমেশন। সো কনফিডেন্স ইন্টারভালে আমরা যে কাজটা করে থাকি, আমরা বলি যে ঠিক আছে এটা আমার এই রেঞ্জের মধ্যে আছে, আমি একটা রেঞ্জ বের করি একটা ইন্টারভ্যালের মধ্যে, বলি যে ঠিক আছে হয়তো ঠিক 72 বলতেছি, আমার স্যাম্পলের মিন বের হয়েছে 72, পপুলেশন মিন হয়তো 72 না, কিন্তু কত আছে 69 থেকে হয়তো 75 এর মধ্যে আছে, +3 -3 এইভাবে করি আর কি আমরা। এই যে রেঞ্জটা, এটাকে বলা হয় কনফিডেন্স ইন্টারভাল। এবং এই কনফিডেন্স ইন্টারভালে
আমি আমি যে রেঞ্জটা যেভাবে বের করি, রেঞ্জ বাইর করতে গিয়ে আমি জেড এর একটা মান বের করি। জেড এর মান আমি 95 ধরে নেই, জেড এর মান আমি 90 ধরে নেই, জেড এর মান আমি 99 ধরে নিই। জেড এর মান যদি আমি 95 ধরি, তাহলে একটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা আমি ইন্টারভাল পাই, ক্লাস লিমিট, আপার ক্লাস লিমিট এবং লোয়ার ক্লাস লিমিট পাই। ধরেন আমি যদি ধরি যে জেড এর মান হচ্ছে 95%, আমার একটু আগে যে এক্সাম্পল বলছি সেখানে সেখানে হচ্ছে আমি এক্স বার ধরে নিচ্ছি 72। এক্স বার 72 ধরার পর এখন আমি বলবো যে ঠিক হয়তো এক্স পপুলেশন হয়তো 72 না, কিন্তু 72-এর আশেপাশে কোথাও আছে। সেটা কোথায় কত আশেপাশে আছে সেটা বোঝার জন্য তখন আমি জেড এর মান একটা ধরে ক্যালকুলেট করি। ক্যালকুলেট করার পর ধরেন আমি প্রথমবার পেলাম লোয়ার লিমিট 69 আর পরে 75, আর আপার লিমিট হচ্ছে 75। তো 69 থেকে 75-এর মধ্যে কে আছে? পপুলেশনের মিনটা আছে। এই যে 69 এবং 75টা বের করছে, এটার জন্য জেড এর একটা মান আমাকে ধরে নিতে হয়। জেড এর মানের উপর ভিত্তি করে আমি কত পার্সেন্ট কনফিডেন্ট যে এখানে আছে জিনিসটা, সেটা আমরা বলতে পারি। ঠিক আছে, সো আমরা একটু দেখি জেড এর মান যদি আমরা 90%, মানে আমরা যদি 90% কনফিডেন্স থাকতে চাই, তাহলে জেড এর মান আমরা 1.645 ধরি, বা জেড এর মান 1.645 ধরলে আমরা 90% কনফিডেন্ট। দুইটা একই কথা, ঠিক আছে। জেড এর মান যদি 1.96 হয়, তাহলে আমি 95% কনফিডেন্স আমার থাকে। আর জেড এর মান যদি 99, মানে জেড এর মান যদি 2.576 হয়, তাহলে আমি বলি 99% কনফিডেন্স ইন্টারভাল। এখন আমি আপনাকে যদি বলি যে আপনি এক্স বারের মান হচ্ছে এত, এখন আপনি আমাকে বলেন উইথ 99% কনফিডেন্ট যে আপনি 99% কনফিডেন্ট ধরে আপনি একটা ইন্টারভাল এস্টিমেশন বের করেন, বা কনফিডেন্স ইন্টারভাল গুলো বের করে দেন আমাকে। তখন আপনি জেড এর মান কত বসাবেন? আমি যখন বলবো 99% প্রবাবিলিটি নিয়ে, তখন জেড এর মান কত হবে? 2.567 আর আমি যদি বলি আমাকে আমার 90% কনফিডেন্স দরকার, তখন জেড এর মান কত বসাবেন? 1.64 1.64 ইন্টারভালের যে সূত্রটা দেখা যাচ্ছে না, CI is equal to x bar plus minus z star into স্ট্যান্ডার্ড এরর, ঠিক আছে। এই z স্টারে আমি কি করি, আইদার 1.645 অথবা 1.960 অথবা 2.576 এগুলা বসাই। তাহলে আমাদের যে কোয়েশ্চেনটা, কনফিডেন্স ইন্টারভাল gives a 95% confidence interval means if you repeated the study 100 times, about 95 of those confident intervals would capture the true population mean new. আচ্ছা, সো এখানে 95%-এর জন্য আমার জেড এর মান আমি কত বসাবো? 1.960। একদম সূত্রটা ভেঙে ভেঙে দেওয়া আছে। একবার মানে স্যাম্পল মিন, জেড হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। ক্রিটিক্যাল ভ্যালু জেডটা কি স্ট্যাটিক নাকি চেঞ্জ হতে পারে? জেড এর মান কি ফিক্স কিছু নাকি চেঞ্জ হতে পারে? স্যার কনফিডেন্স ইন্টারভাল আমরা কত ধরবো সেটার উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, জেড এর মান ফিক্স কিছু না, আমি কনফিডেন্স ইন্টারভাল কত ধরবো সেটার উপর ভিত্তি করে আমি কি করতে পারি, আমি জেড এর মানটা চেঞ্জ করতে পারি। আবার একই সাথে আমি যদি জেড এর মান আমি যদি দিয়ে দিই, তাহলে আপনার কনফিডেন্স ইন্টারভাল কত সেটা আপনার পারা উচিত আর কি। ঠিক আছে, সো ইয়া, এইটার জন্য, এই অঙ্কের জন্য যেখানে এক্স বারের মান হচ্ছে 64%, ঠিক আছে, সিগমার মান কত 12%, এন 144, তাহলে এটার কনফিডেন্স ইন্টারভাল উইথ 95% কনফিডেন্স কত হবে? 64 প্লাস মাইনাস জেড এর মান হবে 1.96, আর স্ট্যান্ডার্ড এরর মান আমরা আগে কত বের করছি আগের অঙ্কতে? স্যার এই 1 কোথায়? 1। তাইলে কত হচ্ছে? এক সাইডে হচ্ছে 62% আর এক সাইডে হচ্ছে 65%, 0.96%। এটার ইন্টারপ্রিটেশনটা কি? এটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে হ্যাঁ, স্যাম্পলের মিন 64%, পপুলেশনের মিন 64% নাও হইতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু কোথায় আছে সে 62 থেকে 65-র মধ্যে আছে। কে আছে? পপুলেশন মিন 62% থেকে 65.96%-এর মধ্যে আছে। এবং এটা নিয়ে আমি কত পার্সেন্ট কনফিডেন্ট? 95% কনফিডেন্স। এটাই হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল। আমি যদি এটা 90% ধরতাম, বাচ্চারা, এটা যদি আমি 90% এর অঙ্ক করতাম, তাহলে আপার লিমিট এবং লোয়ার লিমিট কত আসতো? একটু অঙ্কটা করি তো আমরা দেখি। জেড এর মান আমি বলতেছি 95% কনফিডেন্স আমার দরকার নাই, আমার কত পার্সেন্ট কনফিডেন্স দরকার? আমার 90% কনফিডেন্স দরকার। তাহলে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বের করো। কুইক কুইক কুইক।
কিরে ভাই, একটা অঙ্ক করতে এতক্ষণ লাগে নাকি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। লোয়ার লিমিট কত, লোয়ার ক্লাস লিমিট কত, আপার ক্লাস লিমিট কত? স্যার লোয়ার লিমিট হচ্ছে 62.355, আর আপার? স্যার 65.645। এই শ্রেয়া, তোমার ছবিটা সুন্দর আছে অনেক। থ্যাংক ইউ আকাশ। হ্যাঁ, কত হলো? আপার লিমিট লোয়ার লিমিট কত? বলেন। Sir, 62.355 or 65.645. কি কত কত? আরেকবার, বুঝছি নাই। স্যার লোয়ার Sir, লিমিট lower limit is 62.355. আচ্ছা, আর আপারটা? Sir, 65.645. আগের থেকে কমছে না বাড়ছে? স্যার রেঞ্জ বেড়েছে আগের থেকে। Right? I can share it with you. হ্যাঁ, এখানে এখানে লোয়ার লিমিট 62.04%, 95 এর জন্য। 90 এর জন্য কত আসছে? বাকিরা কি অঙ্ক করতেছেন না?
250 minus 1.645, 62.35 কমছে। এটা কত আসছে? 64 প্লাস 1.645। হ্যাঁ, আপার লিমিট এবং লোয়ার লিমিট দুইটাই কি হয়েছে? কমছে। দেখেন, আগে ছিল 65.96, এখন আপার লিমিট হয়েছে 65.645, আর লোয়ার লিমিট ছিল 62.04, এখন লোয়ার লিমিট মিন থেকে লোয়ার লিমিট আরো কাছে চলে আসছে, এখন হচ্ছে 62.34 সামথিং। এখন এটা যদি আমি 99 দিয়ে করি তাহলে কত আসে? 99 দিয়ে করলে কত আসবে দেখেন। ক্যালকুলেটর নেব। 64 মাইনাস 2.57 বেড়ে গেছে। ওদিকে এটা 65 এর চেয়ে বড় কিছু আসবে। 64 প্লাস 2.57। রেঞ্জ বড় হয়েছে না ছোট হয়েছে 99 নেওয়ার ফলে? আমার কথা কি শোনা যাচ্ছে না? বড় হয়েছে স্যার। স্যার বড় হয়েছে। কনফিডেন্স লেভেল আমি 99% নিলে রেঞ্জ বড় হচ্ছে না ছোট হচ্ছে? বড় বড় হচ্ছে হচ্ছে 90 নিলে বড় হচ্ছে না ছোট হচ্ছে? স্যার, ছোট হচ্ছে। তার মানে দেখেন, আমার কনফিডেন্স, আমি যখন 90% নিচ্ছি তখন আমার রেঞ্জ ছোট হচ্ছে, তাই না? মানে আমি আরো প্রিসাইজ হচ্ছি। আমার রেঞ্জটা ছোট হচ্ছে মানে কি? প্রিসাইজ হচ্ছে যে ছোট রেঞ্জের মধ্যে কোথাও আছে, কিন্তু আমার কনফিডেন্স কমে যাচ্ছে। আবার যখন কনফিডেন্স অনেক বড় নিচ্ছি, 99% নিচ্ছি, ভালো করে শুনেন, এগুলো কিন্তু আমি পরীক্ষা দিব। আমি যখন 99% নিচ্ছি তখন প্রবলেম একটা হচ্ছে, আমার কনফিডেন্স বাড়তেছে, কিন্তু সমস্যা কোথায় হচ্ছে বলেন তো? রেঞ্জ বড় হয়ে যাচ্ছে। আগে বলতেছিলাম যে এটা 62 থেকে 65 এর মধ্যে আছে, এখন বলা লাগতেছে এটা 61 থেকে 66 এর মধ্যে আছে। মানে আমি আগের থেকে আরো অনেক বেশি কি করতেছি, অনেক বেশি পসিবিলিটিকে আমি আমার 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 রেঞ্জের মধ্যে নিয়ে আসছি। তার ফলে আমি আর প্রিসাইজ থাকতে পারতেছি না, তাই না? অনেক বড় করে ফেলছি। এটা একটা বড় একটা ইস্যু। এই জন্য আমরা 99ও নেই না, জেনারেলি 90ও নেই না, 90ও নেই না, 99ও নেই না। আমরা যেটা নিই সেটা হচ্ছে 95%। হ্যাঁ, 95 নেই। এটাই স্ট্যান্ডার্ড প্রসিডিউর। কিন্তু 90%, 95% এবং 99% এর জন্য জেড ভ্যালুর মানগুলো কি করতে হবে? সরাসরি মুখস্থ করতে হবে। এবং আমি বলছিলাম যে জেড ভ্যালুর এই মানগুলা কোত্থেকে আসে সেগুলো একদিন দেখাবো। সেটা আমি জেড টেবিল যেদিন দেখাবো সেদিন আমি হয়তো দেখাতে পারবো। ক্লাস নাই, ক্লাস হচ্ছে আর 3টা। আমরা মাত্র ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স পড়া শুরু করছি। এই হচ্ছে একটা সেমিস্টারের ছোট সেমিস্টারের শুরু। সো যাই হোক, এটারই একটা আর্টিকুলেশন এখানে দেখতে পাবেন। 90% আমরা কি লেস কনফিডেন্ট, কিন্তু উইথ কি ন্যারো, উইথ ন্যারো, রেঞ্জটা ন্যারো, ছোট। 95% আমরা কি স্ট্যান্ডার্ড, মোটামুটি আমাদের প্রিসাইসনেসও আছে এক ধরনের, আবার কনফিডেন্সটা ভালো, 90 থেকে 95% কনফিডেন্সটা বেটার। কিন্তু অতিরিক্ত কনফিডেন্স বাড়াইতে গেলে, 99% বাড়াইতে গেলে জেড ভ্যালুর মানও বেড়ে যায়, তাহলে আমার রেঞ্জটাও কি হয়ে যায়? ওয়াইড হয়ে যায়। ঠিক আছে, গোটাই লেখা আছে। আকাশ, বুঝতে পারছেন কি বলছি? আকাশ কি আছে নাকি নাই? নাই। এমন কি কোনো সিঙ্গেল পার্সন আছেন যিনি আমার এই কথা বুঝতে পারছেন? এনি সিঙ্গেল পার্সন? স্যার আমরা যখন হচ্ছে কনফিডেন্স আমাদের 95 থাকে তখন হচ্ছে আমাদের একটা মিডিয়াম রেঞ্জ থাকে, যখন হচ্ছে 99 হয়ে যায় তখন রেঞ্জটা হচ্ছে অনেক বড় হয়ে যায়, আবার যখন 90% হয় তখন রেঞ্জটা হচ্ছে রিলেটিভলি ছোট হয়ে যায়। আরে কথা কেটে দিতে পারছি। এনিওয়ান এলস? এনিওয়ান এলস? আমি কি ক্লাসে একজন পড়াইতে আসছি? Anyone else? No, not a single person. জাফরিন জাহান বলেন।
এই স্লাইডটার মানে কি, যে স্লাইডটা আমরা দেখতেছি? সাফরিন জাহান, বিবেক দেওয়ান, ইয়েস স্যার। কি বুঝছেন এই স্লাইড দেখে? স্যার জেড স্কোরের উপর মানে আমাদের কনফিডেন্স ইন্টারভ্যালের উপর ডিপেন্ড করে আমরা কতটুকু মানে আমাদের কতটুকু রিলায়েবল। তো এখানে হলো 90%-এর থেকে 90% হলো আমরা হলো লেস কনফিডেন্ট হই যে রেঞ্জটা ছোট হয়, তারপর 95% হলো স্ট্যান্ডার্ড। ওখানে হলো এটা কিছুই না বিবেক, শোনেন, এটা হচ্ছে প্রিসাইসনেস ভার্সেস কনফিডেন্স। আপনি যত বেশি প্রিসাইস হতে থাকবেন তত বেশি আপনার কনফিডেন্স কমতে থাকবে, ঠিক ইয়েস আছে? আর যত ইয়েস যত কম প্রিসাইস হবেন তত আপনার কনফিডেন্স বাড়বে। কথাটা বোঝা গেছে? ইয়েস স্যার। এই ছোট্ট একটা এস্টিমেটের মধ্যে আপনি পপুলেশন মিনকে ফালাবেন, এটা প্রবাবিলিটিটা খুব কম, এই জন্য আমরা একটু কম কনফিডেন্ট থাকি। কিন্তু আমি যদি বলি বড় একটা নাম্বার, ঠিক আছে, এই আপনাদের সিজিপিএ কত, ঠিক আছে, ধরেন একজন স্টুডেন্ট আসলো, আমি বললাম আপনার সিজিপিএ 3.75 থেকে 3.85 এর মধ্যে, এটা আমার একটা এস্টিমেশন। কিন্তু আমি জানি যে আমার ভুল হওয়ার সম্ভাবনা এখানে কি অনেক বেশি, তাই না? তাহলে আমার কনফিডেন্স কম থাকবে। কিন্তু আমি যদি বলি আপনার সিজিপিএ 3.00 থেকে 4.00 এর মধ্যে কিছু একটা হবে, তাহলে আমার কনফিডেন্স থেকে বেশি হবে না কম হবে বলেন তো? বেশি হবে। আপনার সিজিপিএ 3 থেকে 4, 3.00 থেকে 4.00 হবে। আমি যখন স্টেটমেন্ট দিব, স্টেটমেন্ট দেওয়ার সময় আমার কনফিডেন্স বেশি থাকবে না কম থাকবে? স্যার কনফিডেন্স বেশি থাকবে। কেন বেশি থাকবে? স্যার কি বলে রেঞ্জটা বড় আর কি বলে অনেক বড় একটা রেঞ্জ, এটার মধ্যে অনেক কিছুই চলে আসবে, তাই না? অনেক কিছু চলে আসবে দেখে আমার কনফিডেন্স বেড়ে যাচ্ছে। আমি যখন রেঞ্জটা ছোট করে দিতেছি, বলছি 3.5 থেকে 3.6 এর মধ্যে আপনার সিজিপিএ থাকবে, এটা তো অনেক ছোট রেঞ্জ। এই ছোট রেঞ্জের মধ্যে আপনার সিজিপিএ নাই থাকতে পারে, এই জন্য আমার কনফিডেন্স অনেক কম থাকে। তো এর ফলে এখানে দেখুন, যত বেশি প্রিসাইজ, যত বেশি রেঞ্জ ছোট, তত কনফিডেন্স ইন্টারভাল তত কম, 90%। রেঞ্জ যখন একটু বাড়াচ্ছি তখন কনফিডেন্সও বাড়তেছে, রেঞ্জ যখন আরো বাড়াইছি কনফিডেন্স হয়ে গেছে 99%। বোঝা গেছে? হুম। কিন্তু সমস্যা হচ্ছে কি, অনেক বড় একটা জিনিস দিয়ে তো আসলে আপনি পয়েন্ট এস্টিমেট করতে পারেন না। দুনিয়ার সবকিছু থেকে যদি আপনি বলেন যে হ্যাঁ তুমি এটা হইতে পারো ওইটা হইতে পারো, তাহলে আপনি তো আর ইয়ে করতে পারলেন না, ঠিক মতো এস্টিমেট করতে পারলেন না। এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জের জায়গা। এর ফলে আমরা 95% নেই, যেটা দুই দিকে মোটামুটি প্রিসাইজ এবং মোটামুটি কনফিডেন্স লেভেলটা ভালো আছে। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, তারপর কি? স্যাম্পলিং এরর আর নন স্যাম্পলিং এরর, এইটার মধ্যে আমি আর যাচ্ছি না, এটা আমি একটা ক্লাসে আগেই পড়ানো হয়েছে। হাউ লার্জ শুড ইউর স্যাম্পল বি? স্যাম্পল সাইজ ক্যালকুলেশন, স্যাম্পল সাইজ ক্যালকুলেশন শিখছেন না আপনারা? মনে আছে স্যাম্পল সাইজ ক্যালকুলেশন শিখিয়েছিলাম? কবে শিখাইছিলাম বলেন তো? এই স্যাম্পল সাইজ স্যার শিখেছি না? মার্জিন অফ এররের সাথে শিখিয়েছিলেন। মার্জিন অফ এররের সাথে, এই মার্জিন অফ এরর, হ্যাঁ, আর এই যে আপনার স্যাম্পল সাইজ, এই যে এখান থেকে আসতেছে। আপনি কত পার্সেন্ট কনফিডেন্ট হইতে চান আপনার স্যাম্পলিং এর টাইমে বা স্যাম্পল সাইজ চুজ করার সময়? সেটা জেড ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। এখন জেড ভ্যালু যদি আপনি 95% নেন, মানে 95% এর জন্য নেন, তো জেড ভ্যালু আসবে 1.96, ঠিক আছে? আর স্ট্যান্ডার্ড এরর আপনি কত নেবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি আপনার স্যাম্পল সাইজ ক্যালকুলেট করেন। দাঁড়ান সকল ধরি।
তাহলে আমরা যদি স্যাম্পল সাইজ এন ক্যালকুলেট করতে চাই আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে, ঠিক আছে? একটা এক্সাম্পল দেওয়া আছে, ইউ ওয়ান্ট টু এস্টিমেট এভারেজ ইয়ার্স অফ কনফ্লিক্ট ইন পোস্ট কলোনিয়াল স্টেজ উইদিন +2 মাইনাস উইথ 95% কনফিডেন্স, এজিউম সিগমা সমান 10 ইয়ার্স। তাহলে আপনি কয়টা কান্ট্রি থেকে আপনি স্যাম্পল সাইজ কালেক্ট করবেন? কনফিডেন্স ইন্টারভাল যেহেতু 95%, তাই জেড এর ভ্যালু হবে 1.96, আর আপনি ধরে নিচ্ছেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 10 ইয়ার্স, আর আপনি এরর কত নিচ্ছেন? +-2%, ঠিক আছে? ডিজাইন মার্জিন অফ এরর, এই দিয়ে আপনি আপনার স্যাম্পল সাইজ ক্যালকুলেট করতে পারেন। তো আপনি মার্জিন অফ এরর কত নেবেন এটা আপনার ব্যাপার, ঠিক আছে? আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনি বড় নেবেন না ছোট নেবেন না আপনার ব্যাপার। আপনি কত পার্সেন্ট কনফিডেন্স নেবেন, কনফিডেন্স ইন্টারভাল আপনার থাকতে হবে, এটা আপনার ব্যাপার। সো এই পুরো চয়েসটাই আপনি করবেন। আপনি কি 90% কনফিডেন্স নিয়ে কাজ করতে চান, মার্জিন অফ এরর বেশি রাখতে চান, মার্জিন অফ এরর কম রাখতে চান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি রাখতে চান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম রাখতে চান, ইটস আপ টু ইউ। ধরুন আপনি একটা সার্ভে ডিজাইন করবেন, বাট এই ফর্মুলাটা ইউজ করে আপনি আপনার স্যাম্পল সাইজটা ক্যালকুলেট করতে পারবেন। আমার মনে হয় এটা অলরেডি দেখানো হয়েছে আরেক জায়গায়, নট গোয়িং ফর ইট। রিয়েল ওয়ার্ল্ড আইআর এর অ্যাপ্লিকেশন কোথায় হয়? পাবলিক ওপিনিয়ন, ভোটিং, কনফ্লিক্ট রিসার্চ, ফরেন এইড, হিউম্যান রাইটস, ডিপ্লোমেসি, মিডিয়া প্রপাগান্ডা, সব জায়গাতেই আমরা এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড এরর এবং সিএলটি আমরা ব্যবহার করি, ঠিক আছে? সেন্ট্রাল লিমিট থিওরেম আমরা ব্যবহার করি। কমন মিস্টেক কি? কমন মিস্টেক হচ্ছে a 95% confidence interval means there is a 95% probability that mu is in this interval. এটা ভুল কথা। এটার অ্যান্সারটা কি? রাইট অ্যান্সারটা হচ্ছে 95 কনফিডেন্স ইন্টারভাল মানে হচ্ছে যদি আমি 100 বার এই জিনিসটা রিপিট করি তাহলে 95% টাইমে আমি কি পাবো? একটা রাইট রেজাল্ট পাবো 95% টাইমস, ঠিক আছে? লার্জার স্যাম্পল সমান নো স্যাম্পলিং এরর, ব্যাপারটা কিন্তু এরকম না। স্যাম্পলিং এরর কমাবে কিন্তু আলটিমেটলি কি করতে পারবে না? এলিমিনেট করতে পারবে না। কেন পারবে? নন স্যাম্পলিং এরর আছে। রং বিলিফ, CLT says the population becomes normal with large n. Population কিন্তু না। CLT says the sampling distribution of the mean becomes normal, not the population data itself. ঠিক আছে? মাথায় রাখতে হবে। Standard error and standard deviation are the same thing. না, standard deviation measures spread of individual observation, or standard error measures spread of sample means. ঠিক আছে? So they are related but different. তাহলে আমরা কি দেখলাম? আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন দেখলাম, সেন্ট্রাল লিমিট থিওরেম দেখলাম, কনফিডেন্স ইন্টারভাল দেখলাম, স্যাম্পল এন অবজারভেশন দেখলাম, আমরা হাইপোথিসিস টেক্সট একটু পরে দেখব। এখন কথা হচ্ছে যে স্যার কতর উপর গেলে স্যাম্পলিং এ কতটার উপর স্যাম্পল নিলে পরে, স্যাম্পলিং মিন নিলে পরে স্যাম্পল ডিস্ট্রিবিউশনটা নরমাল ডিস্ট্রিবিউশন হবে? 30টা বা 30টার বেশি। এন শুড বি ইকুয়াল অর মোর দেন 30। এটা খুব ইম্পর্টেন্ট একটা নাম্বার, মাথায় রাখবেন। এন এর নিচে যদি কোনো কিছু থাকে তখন আমরা হাইপোথিসিস টেস্ট করার জন্য আমাদের ডিফারেন্ট মেথডস ইউজ করা লাগে। এন যদি 30 এর উপর থাকে তাহলে আমরা জেড টেস্ট করি, আর যদি 30 এর নিচে থাকে তাহলে স্টুডেন্টস টি টেস্ট করি। আচ্ছা, এখন মিন অফ স্যাম্পলিং মিনের ফর্মুলা দেওয়া আছে, স্ট্যান্ডার্ড এরর দেওয়া আছে, স্ট্যান্ডার্ডাইজ স্যাম্পলিং মিন দেওয়া আছে, কনফিডেন্স ইন্টারভালের ফর্মুলা দেওয়া আছে, স্যাম্পল সাইজ ডিটারমিনেশন দেওয়া আছে, স্যাম্পলিং এরর দেওয়া আছে, ঠিক আছে? এখন একটু কোশ্চেন, আমরা একটু অঙ্ক করি। প্রথম অঙ্কটা, হ্যাঁ, দ্য এভারেজ কনফ্লিক্ট ইন্টেন্সিটি স্কোর অ্যাক্রস 200 স্টেটস ইজ মিউ সমান 45, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10, a sample of n সমান 25 state is drawn. What is the standard error of the mean? বলেন স্ট্যান্ডার্ড এরর কত এটার? স্ট্যান্ডার্ড এরর কত? কত? কিভাবে বের করলেন? স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই √2/n। ওকে,
What is the probability that the sample mean falls between 43 and 47? and 47 এর মধ্যে পড়ে। বলেন, এম্পিরিক্যাল রুল ব্যবহার করতে পারবেন, স্ট্যান্ডার্ডাইজ করতে পারবেন? প্রবাবিলিটি জানতে চাইছে, 43 and 47 এর মধ্যে পড়ে। তো z সমান 95% ধরে আগে ক্যালকুলেট করেন। স্ট্যান্ডার্ড এরর কত আসছে? 2 আসছে না? তাহলে 1.96 ইনটু 2 যত আসে এটার সাথে বিয়োগ 45 একবার যোগ করবেন, একবার বিয়োগ করবেন, ঠিক আছে? তাহলে দেখেন কত আসে। কত আসে? কেউ পারে না। ঠিক আছে, সমস্যা নেই। লিমিট ক্রস করে যায় স্যার। কত যায়? 95 জি স্যার। 95 দিলে কত আসে? স্যার 48 আসে আপার লিমিট, 48 এ বেশি। তাহলে 90 ধরেন। এটা আসলে অন্যভাবে করতে হয়, যদিও আমি আপনাকে শর্টকাট বলতেছি, এটা আসলে অঙ্ক করতে হয় অন্যভাবে। 43, 45, 43 এবং 45 এর জন্য z এর ভ্যালু কত আসছে সেটা হিসাব করে উল্টাভাবে কাউন্ট করতে হয়। বাট দেন এগেইন কিছু করার নাই, যেহেতু আমরা এটা এখনো শিখি নাই, জেড ভ্যালু থেকে কিভাবে প্রবাবিলিটি, জেড টেবিল থেকে কিভাবে প্রবাবিলিটি বের করতে হয় সেটা আমরা দেখে নিব, সমস্যা নাই। সো এই লেকচারটা আপনারা ভালোভাবে পড়েন, কোনো সমস্যা থাকলে আমরা এটা থার্সডেতে ডিসকাস করব, ওকে? কারণ এর চেয়ে ভালোভাবে পড়ানোর এখন তো অনলাইনে উপায় নেই, অফলাইনে যতটুকু দেখানো যায় দেখাবো, আর অফলাইনে আমরা একটা নতুন টপিক পড়বো, হাইপোথিসিস টেস্ট। আর হচ্ছে নেক্সট ঈদের পরে যে বৃহস্পতিবার লাস্ট ক্লাস, সেদিন আমাদের ফোর্থ সিটি হবে একটা অনলাইন সিটি, কি বলে মাল্টিপল চয়েস সিটি, ঠিক আছে? অঙ্ক দেওয়া থাকবে, অঙ্ক করে টিক চিহ্ন মারবেন, 10 থেকে 15 মিনিট সময় থাকবে, অঙ্ক করবেন, টিক চিহ্ন মারবেন, এরপর আমরা ক্লাসও করব। ওকে, তাহলে বৃহস্পতিবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।